2007 সালের মতো আরো একবার হতাশ নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনীতি থেকে আরো একবার রণে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকটে পড়েছেন ডক্টর ইউনূস। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে দুটি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে। দর্শক, জুলাই সনদের কথা বলা হচ্ছে। জুলাই সনদ আসছে জুলাই মাসে, অর্থাৎ আগামী মাসেই জুলাই ঘোষণাপত্র আসবে। সেখানে কি হবে? বাংলাদেশের কি বড় ধরনের কোনো পরিবর্তন হবে? বাংলাদেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন হবে? বাংলাদেশের সংবিধানে কোনো পরিবর্তন হবে? বাংলাদেশের প্রেক্ষাপটটাই কি পরিবর্তিত হয়ে যাবে, নাকি এটা এক ধরনের ঘোষণা, যে ঘোষণার মাধ্যমে জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিল কিংবা সেই বিপ্লবে যা কিছু হয়েছে সেই সব কিছুর দায় মুক্তির একটা ঘোষণাপত্র? কোনটা আসলে সত্যি? জামাতের আরেক নতুন চমক, সাতখানিয়ার সাবেক এমপি চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীকে করছে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। সুষ্ঠু ভোট হলে বাংলাদেশ জামাত ইসলামী কতটি আসন পাবে? আপনার মতামত জানাবেন দর্শক। এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, নানান গণমাধ্যম রিপোর্ট করছে, জামাত নেতারা উত্তর দিচ্ছে, কোথাও কোথাও হতাশার বাণী, কোথাও কোথাও আশার বাণী। এই জায়গাটা থেকে দর্শক আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান, তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যমও নানানভাবে রোশন আলো করছে, তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। মোহাম্মদ ইউনূস। রাজনীতি থেকে আরো একবার রণে ভঙ্গ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের জন্য। আন্তর্জাতিক চাপ আর মিত্ররা মুখ ফিরিয়ে নেয় ইমেজ সংকটে পড়ছেন ডক্টর ইউনূস। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে কমপক্ষে দুটি বিদেশি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পিটিশন দায়ের করতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে একাধিক আইনি জটিলতায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার সেফ এক্সিটের জন্য লন্ডন বৈঠকে যে পথ বের করা হলো, তাতে রাজি নয় দেশীয় মিত্ররা। মধ্যে সব মিলিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস গুছিয়ে নেওয়ার ব্যবস্থাটা জটিল হয়ে পড়ছে অধ্যাপক ইউনূসের জন্য। বিস্তারিত জানতে আপনাদের সামনে হাজির করব কিভাবে 1/11 সময় কিভাবে তার মিত্ররা সরে গেলে তিনি হতাশ হয়ে পড়েছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2007 সালের 3রা মে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খোলা চিঠি লিখেছিলেন। সেই চিঠির একটি লাইন ছিল এরকম: যাদের সঙ্গে পেলে জনগণের সামনে একটি সবল ও উজ্জ্বল বিকল্প রাখার সম্ভবত তাদের আমি সঙ্গে পাচ্ছি না। নোবেল পাওয়ার 5 মাসের মধ্যে তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরুর যে তৎপরতা দেখিয়েছিলেন সেটি শেষ করে দিয়েছেন এই চিঠির মাধ্যমে। 2007 সালের 11 ও 22 ফেব্রুয়ারি 2 দফা দেশের মানুষের কাছে খোলা চিঠি দিয়ে বলেছেন তিনি রাজনৈতিক দল করতে যাচ্ছেন যার নাম নাগরিক শক্তি। ওই বছরের 3রা মে আরেকটি চিঠিতে রাজনীতির প্রথম ইনিংসের ইতি টেনেছিলেন তিনি। দৈনিক প্রথম আলোর খবরে তখন বলা হয়েছিল, দল গঠনের ঘোষণা দেওয়ার পর তার কাছে স্পষ্ট হতে থাকে যারা তাকে উৎসাহ দিচ্ছেন তারা নিজেরা রাজনীতিতে আসবেন না, প্রকাশ্যে সমর্থন দেবেন না, এমনকি যারা রাজনৈতিক দলে আছেন তারাও এই মুহূর্তে দল ছেড়ে আসবেন না। প্রথম ইনিংস 2007 সালে শেষ হলেও 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূস দ্বিতীয় ইনিংস শুরু করেন। তার নিয়োগকর্তা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্রদের সমর্থন নিয়ে এই যাত্রা শুরু করেছেন। পরে তারা ডক্টর ইউনূসের উৎসাহে গঠন করে নতুন দল এনসিপি। আবার 2007 সালে 1/11 পর যে বিএনপি জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন, 2024 সালে তারা হয়ে যায় অধ্যাপক ইউনূসের মিত্র। কিন্তু 10 মাসের মধ্যেই ডক্টর ইউনূসের যাত্রা পথে বড় বড় অনেক গর্ত তৈরি হয়েছে। কয়েক মাসের মধ্যেই চিট ধরে ইমেজে। তার সরকার ক্রমেই হতে শুরু করে একপক্ষীয়, দূরত্ব বাড়ে মিত্র বিএনপির সঙ্গে। সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরোক্ষ হস্তক্ষেপে প্রশাসনিক ব্যর্থতা হয়ে ওঠে স্পষ্ট। আর জুলাই আন্দোলনের অন্যতম নিয়ামক সেনাবাহিনীর ভেতরেও দেখা দেয় সন্দেহ ও দ্বিধার আভাস। ক্ষমতার বাঘের পিঠে সওয়ারি ইউনূসের দরকার, তাই সেফ এক্সিট। তার জন্য দরকার প্রধান রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতায় পৌঁছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে সম্মানজনক প্রশ্নের পথ তৈরি করা। সে লক্ষ্যে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে 13 জুন বৈঠক হয়। ডিসেম্বর নাকি এপ্রিলে নির্বাচন হবে তা নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল সেটা থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা জেগেছে বৈঠকের পর। কিন্তু ডক্টর ইউনূস দেশে ফেরার আগেই তার বড় দুই মিত্র এনসিপি ও জামাত ইসলামী এমন যৌথ সিদ্ধান্তকে তুলোধুনো করেছে।
তাদের বার্তা পরিষ্কার, শুধু বিএনপির সাথে বৈঠক করে সরকার কোনো যৌথ সিদ্ধান্ত দিতে পারে না। এমন বার্তায় ইউনূস সরকারের পক্ষে সহসা নির্বাচন কমিশনকে কিছু বলা সম্ভব হচ্ছে না। কোনো বার্তা যে নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি সেটিও পরিষ্কার করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, লন্ডনে যে যৌথ ঘোষণা হয়েছে সেখানে কারো সই নেই, থাকলে বলা যেত এটি সরকারি ভাবে এসেছে। সিইসি আরো স্পষ্ট করে বলেছেন, ভোটের 8-10 মাস আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এই মুহূর্তে ঘোষণা সম্ভব নয়। এর অর্থ হলো নির্বাচন নিয়ে কোনো বার্তা সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যায়নি। খবর হলো নির্বাচন কমিশন উল্টো সরকারের কাছ থেকে কোনো বার্তা না পেয়ে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ঈদের ছুটির পর ইশরাকের সমর্থকেরা আবারও নগর ভবন অচল করা শুরু করলেও সরকার নীরবে থাকছে। জামাত এবং এনসিপি নেতারা বলছেন নির্বাচন কবে হবে সেটি সরকারকে সহসা ঘোষণা করতে দেয়া হবে না। ইউনূস তারেক আলোচনায় 3টি কিন্তু রয়েছে: বিচার, সংস্কার আর প্রস্তুতি। এই 3টি ব্যাপারে অগ্রগতি হলে কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন। এর যে কোনো একটি কারণকে সামনে রেখে তো ঘোষণা হতে পারে প্রত্যাশামতো অবস্থার উন্নতি হয়নি, সুতরাং পিছিয়ে যাবে নির্বাচন। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশন 3য় দফার বৈঠক ডেকেছে 17 জন। সেখানে বৈঠকে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে জামাত এনসিপি এক সুরে কথা বলবে, জটিল করে তুলবে পরিস্থিতিকে। তারেক রহমানের সাথে বৈঠকের পর লন্ডন সফরকে সরকার পক্ষ থেকে ব্যাপক সফল বলে প্রচার করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিকভাবে এমন ইমেজ সংকটের সফর গত 10 মাসে আর একটিও হয়নি। সরকারি সফর বলে দাবি করা হয়েছে তার লন্ডন ভ্রমণকে, কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নোবেল বিজয়ের অনুরোধ না রাখায় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন তিনি। বিবিসির সাংবাদিক রাজনী বৈদ্যনাথন অধ্যাপক ইউনূসের কাছে জানতে চান, আনুষ্ঠানিক সফর হওয়া সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন সাক্ষাৎ করেনি? ডক্টর ইউনূস জানেন না কি কারণে সাক্ষাৎ নেয়নি। এমনকি তার সফর সূচিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও সেই বৈঠক হয়নি। ডাউনিং স্ট্রিট কোনো ব্যাখ্যাও দেয়নি। এর আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে না যাওয়ায় প্যারিস সফর বাতিল করেছেন অধ্যাপক ইউনূস, যদিও তিনি 10 মাসে 11টি দেশ সফর করে ফেলেছেন। এর মধ্যে খবর হলো অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে 2টি সংস্থা। একটি হলো দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপ বা RRAG, এবং আরেকটি হলো বিশ্ব পরিচিত ব্রিটিশ আইনি পরামর্শ সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স। সংস্থা দুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC-তে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এই অভিযোগগুলোতে ডক্টর ইউনূসের আমলে সংঘটিত ব্যাপক হত্যা, নির্যাতন, বেআইনি আটক, জনতা কর্তৃক সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার মতো ঘটনাগুলোর উল্লেখ রয়েছে। RRAG এর দাবি অনুযায়ী ডক্টর ইউনূসের শাসনামলে অন্তত 123 জনকে হত্যা করা হয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলায় রোম সনদের আর্টিকেল 7 বা মানবতা বিরোধী অপরাধ এবং আর্টিকেল 28 এর অধীনে মামলা করবে। অন্যদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনি পরামর্শ সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে একই আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে। এই ল ফার্মের আইনজীবী স্টিফেন পাওয়েলস কেসি এবং তার দল রোম সনদের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগ আনছে। ডাউটি স্ট্রিট চেম্বার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, যদি ICCর বিচার ক্ষেত্রের মধ্যে থাকা অপরাধের শিকাররা তাদের নিজ দেশে বিচার না পান, তবে এই অপরাধগুলো ICCর নজরে আনা গুরুত্বপূর্ণ, যাতে একটি জোরালো এবং নিরপেক্ষ তদন্ত হতে পারে। এই শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্মের আইনজীবী বলছেন, এটা স্পষ্ট যে এই ঘটনাগুলোর পরিকল্পনার সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এবং এসব হত্যা, নির্যাতন বা আটকের ঘটনাকে কোনোভাবেই মানবতা বিরোধী অপরাধের চেয়ে ছোট করে দেখার কোনো উপায় নেই। তারা বলছেন যে এগুলো রোম সনদের ICC স্ট্যাটিউটের আর্টিকেল 7 অনুযায়ী মানুষের স্বাধীনতার ব্যাপক লঙ্ঘন ঘটাচ্ছে। এই আইনি পদক্ষেপের বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করছে। সম্প্রতি যুক্তরাজ্য সফরে এসে মোহাম্মদ ইউনূস ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের নাগাল পাননি। এর কারণ হিসেবে অনেকে মনে করেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাবেক ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জানানোর তথ্য সংগ্রহ করছে, সে কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে ডক্টর ইউনূসের এই দফায় কোনো যোগাযোগ স্থাপিত হতে পারেনি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান, তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যমও নানানভাবে রোশনালে পড়ছে, তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো, কি উদ্দেশ্যে প্রকাশ করলো, তা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে। আর বাংলাদেশ প্রতিদিনের যেই গ্রুপের, বসুন্ধরা গ্রুপের, তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি। তবে যতই জানি না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে, যদিও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।